স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা নদিয়ার কালীগঞ্জে 150 মিটার পাকা রাস্তা তৈরি। জল কাদা পেরিয়ে এতদিন যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে তার থেকে এবার মুক্তি। খুশি কালীগঞ্জের জুরানপুরের বাসিন্দারা। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, এটা তো একটা স্বপ্ন ছিল বলা যায়, এই অঞ্চলের মানুষ এরকম পাকা রাস্তায় প্রথমবার দেখছেন স্বাধীনতার পর। একদমই তাই। দেখো, স্বাধীনতার আগে এবং পরে এই রাস্তাটা কিন্তু ছিল মাটির এবং বর্ষাকালে ব্যাপক কষ্ট পেত এলাকার লোকজন। তার কারণ বর্ষাকালে এক হাতে জল জমে থাকতো, সেই জলের মধ্যে দিয়ে তার যাতায়াত করতে হতো এবং তাদের দীর্ঘদিনের দাবি ছিল বা শব্দ ছিল ওই এলাকায় পাকা রাস্তা বা কংক্রিটের রাস্তা নির্মাণ। গত 19 বছরের সময় যখন আলিফা আহমেদ কালীগঞ্জের প্রার্থী হন তখন তিনি প্রচারে যান, তখন গ্রামবাসীরা দাবি রাস্তা জানান এবং আলিফা আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটে জিতলে পারে তিনি পাকা রাস্তা করে দেবেন এবং সেই দাবি মেনে সেখানে কংক্রিটের রাস্তা তিনি করে দিয়েছেন। ঝকঝকে রাস্তা পেয়ে এলাকার লোকজন খুশি এবং তারা কিন্তু স্বাধীনতার পর এই পথে পাকা রাস্তা পেলেন। ধন্যবাদ সমীর। এই রাস্তাটা স্বাধীনতার পর আমার জ্ঞান হওয়ার পর থেকেই কাদা রাস্তাই ছিল। আমরা একটু খুব কষ্ট করে যাতায়াত করতাম। তারপরে ওই ভোটের সময় আমার বিধায়িকাকে বলেছিলাম যে রাস্তাটা করে দিলে এটা গ্রামের একটা বাইপাস রাস্তা, তাহলে খুব ভালো হয়। উনি সেই জন্য এই রাস্তাটা করে দিয়েছেন এবং আমরা এতে খুবই খুশি। এতদিন যেহেতু রাস্তাটা ছিল না, তাই জলে বর্ষাকালেও কাদা জমে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তেন এবং যেহেতু এই রাস্তাটা গ্রামবাসীরা সকলেই ব্যবহার করেন এবং এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল এবং আমি যখন ভোটের প্রচারেও এসেছিলাম তখন মানুষজন জানিয়েছিলেন যে এই রাস্তাটা হলে তাদের সুবিধে হয়। সেই সূত্র থেকেই আমি জয়ী হওয়ার পর আমার বিধানসভার মধ্যে 13টা অঞ্চল পড়ে, সেই 13টা অঞ্চলেই প্রত্যেকটা অঞ্চলেই আমি একটা একটা করে রাস্তা টোটাল 13টা রাস্তা করতে পেরেছি। সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি মানতে নারাজ। এটা সরকারি জমি। সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি। নদিয়ার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করেছে প্রায় 300টি পরিবার। বছর 7 ধরে তারা থাকছে, কেউ অস্থায়ীভাবে, কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন। এখানকার বাসিন্দাদের দাবি সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে। টিবি কোয়ার্টার খুবই কন্ডিশন খারাপ দাদা, আমাদের জলের জন্য খুবই কষ্ট। আমরা দোতলায় থাকি, ঘরে চাতাল ভেঙে ভেঙে পড়ছে, খুব রিস্কে থাকি আমরা। এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে 5-6 বছর ধরে। প্রতিশ্রুতি কে দিয়েছে এখানে বসার জন্য? মরণ দে। তো উনি বলেছিল যে আপনারা থাকুন, আমরা ঘর করে দেবো, চাবি আপনাদের হাতে দেবো, কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ। এখন এখানেই থাকি সরকারি জমিতে। হ্যাঁ, সরকারি জমি। প্রতিশ্রুতি দিয়েছে বসার মরণ দে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো, 2019 সালে আমরা পৌরসভার থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে, কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না। মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান, এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি। তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ। যদিও মরণ কুমার দের দাবি এসব অভিযোগ মিথ্যে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এসব মুখের কথা হয় না। আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন? আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এসডিও কোর্টে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত নাকি কাপড়? পিরিয়ড নিয়ে এরকমের নানা বিভ্রান্তি, যা দূর করতে সোনাগাছিতে হলো সচেতনতা শিবির। সোনাগাছি নামটা শুনলেই অনেকেই এই গলিগুলোতে পা বাড়াতে চান না, কিন্তু ওই গলিগুলোতেও লড়াই চলে। পেট চালানোর লড়াই, নানা রকম রোগের বিরুদ্ধে লড়াই।
এর মধ্যে অধিকাংশই জড়িয়ে মেনস্ট্রুয়েশন অর্থাৎ ঋতুস্রাবের সঙ্গে। ঋতুস্রাব নিয়ে যৌনকর্মীদের সতর্ক করতে ময়দানে এবার একটি বেসরকারি সংস্থা। সম্প্রতি সোনাগাছিতে তারা সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। বাচ্চাগুলো যখন আসছে দেখছি টিউবওয়েল ব্লক নিয়ে আসছে, এটা কিন্তু শুরু হয় খুব ছোট বয়স থেকেই। তার জন্য সচেতনতা, মেনস্ট্রুয়াল হাইজিন থাকলে পরবর্তীকালে ইনফার্টিলিটিটা বাড়ে, যদি না থাকে তাহলে সেটার জন্যই এটা করা। কিন্তু এইগুলো সব আরো ছোট বয়স থেকে স্টার্ট করতে হবে। চিকিৎসকদের দাবি, সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে যেসব সমস্যা বেশি দেখা যায় সেগুলি হল জরায়ুর ক্যান্সার, ওভারিতে সিস্ট, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। এসবের পিছনে রয়েছে ঋতুস্রাব নিয়ে অসচেতনতা। চিকিৎসকদের মতে সোনাগাছিতে 60% মহিলায় মাসিক নিয়ে সচেতন নন। সচেতনতার অভাব মূলত 13 থেকে 18 বছর বয়সীদের মধ্যে। ঋতুস্রাবের সময়ে কোন খাবার খেতে হবে সেটা অনেকেই জানেন না। 35% মহিলা এখনো স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় ব্যবহার করেন। আগে কাপড় ব্যবহার হতো, সেই কাপড়টা পরিষ্কার কিভাবে করা হতো সেটাও জানতো না। ওই নোংরা কাপড়ই বা লুকিয়ে ঘরের কোণার মধ্যে রেখে দেওয়া হতো, হাইজিন মেনটেন হতো না। তারপরে আস্তে আস্তে সরকার আমাদের প্যাড ইউজ করা, অনেক সময় ফ্রি ডিস্ট্রিবিউশন, আমরা ফ্রিতেও ডিস্ট্রিবিউশন করি প্যাড, ঠিক আছে, প্যাড দেওয়া, যে প্যাডটা ব্যবহার করে দেখো তোমরা কতটা সেফ। আমাদের আগের জেনারেশন বা আমরা যখন ছোটো ছিলাম অত কিছু জানতাম না, কিন্তু এখন এই যে আস্তে আস্তে আমরা জানতে পারছি, এতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। স্টিগমাটাইজের এগেনস্টে যখন লড়তে হবে তখন একসঙ্গে সংঘবদ্ধভাবে না লড়লে লড়াইটা নয়। তো সেই কাজটা পদাতিক করছে। প্রত্যেকটা মানুষকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি, মায়েদের অ্যাওয়ার করতে পেরেছি, ইভেন যেসব বাচ্চারা আছে তাদেরকেও অ্যাওয়ার করতে পেরেছি যে তাদের জন্য কোনটা দরকার। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বাংলাদেশের 32 মৎস্যজীবীকে ফেরানোর উদ্যোগ, পদ্মা পাড়ে ফেরানোর ব্যবস্থা ভারত সরকারের। বাংলাদেশে আটক 47 ভারতীয়কেও ফেরানোর তৎপরতা। বিশ্বজিতের থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, যা যা প্রসিডিওর রয়েছে সব কি শেষ হয়েছে? আজকে কি এরা তাহলে ফিরছেন? হ্যাঁ, একেবারেই। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আজকে সকালেই ভারতীয় যে কোস্ট গার্ড রয়েছে, কোস্ট গার্ডের হাতে কিন্তু 32 জন মৎস্যজীবী এবং 2টি ট্রলারকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং অপরদিকে বাংলাদেশের তরফ থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, ওপাশেও ভারতীয় যে 47 জন মৎস্যজীবী এবং 3টি ট্রলার আটক হয়েছিল প্রায় 4 মাসের বেশি সময় ধরে, তাদেরকেও কিন্তু ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ তাদেরকেও বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবং আজকেই যেটা বিকাল থেকে দুপুরের মধ্যে আজকেই কিন্তু ভারত বাংলাদেশ যে জলসীমান্ত রয়েছে সেখানে যে 2 দেশের উপকূল রক্ষী বাহিনী তারা কিন্তু তাদের যে মৎস্যজীবী সেটা কিন্তু হস্তান্তর হবে। অর্থাৎ বাংলাদেশে আটক 47 জন মৎস্যজীবী এবং 3টি ট্রলার তারা ভারতে আসছে। এবং যে ভারতীয় জলসীমায় যারা আটক যে মৎস্যজীবীগুলো আছে এবং 2টি ট্রলার তারা কিন্তু আজকের বাংলাদেশে ফিরে যাবে। এবং সেই মতো কিন্তু আজকেরই যে জলসীমানা রয়েছে ভারত বাংলাদেশ, সেই জলসীমানায় কিন্তু 2 দেশের মৎস্যজীবীদের কিন্তু হস্তান্তর করা হবে বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আপনি কতদিন? বাংলাদেশ থেকে। জেলার নাম কি? ভাগেরহাট। কতদিন আগে আটক হয়েছিলেন? 3 মাস। ট্রলারে মোট কতজন ছিলেন বলছেন? 13 জন। 3 জন হয়েছে পিরোজপুর জেলার, আর সবই ভাগেরহাট জেলা। এখানে আমরা ভালোই ছিলাম, কোনো সমস্যা হয় না আমাদের। খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই? না, কোনো সমস্যা হয়। কতদিন বন্দী ছিলেন? 3 মাস। 3 মাস পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে।